This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, এই মুহূর্তে সমস্ত বড় খবর নিয়ে শুরু করছি সন্ধে সুপার প্রাইম টাইম। শর্মিষ্ঠা এবং শুভজিৎ মিত্রের সঙ্গে আমি মঞ্জিরা রয়েছি নিউজ রুম থেকে। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, বিধানসভা ভোটের জন্য আবাসনের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। ৭৮টি আবাসনের নামের তালিকা চূড়ান্ত করেছে কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই প্রকাশিত হবে সেই তালিকা। এই মুহূর্তের খবর, শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, এই যে আবাসনে কতগুলো আবাসন এবং সেগুলো কিভাবে ব্যবহার হবে, কি কাজ হবে, এখনো পর্যন্ত কি জানতে পারছি আমরা কমিশন সূত্রে? তোমার নিশ্চিতভাবে মনে থাকবে যে এই হাই রাইজে যাতে ভোট না হয় তার জন্য রাজ্যের শাসক দল বারবার আপত্তি জানিয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও বলা হয়েছিল যে হাই রাইজে কেন বুথ হবে। যদিও কমিশনের প্রথম থেকেই বক্তব্য ছিল যে হাই রাইজে যদি বুথ করা যায় সেক্ষেত্রে অনেকটাই কম সমস্যা হতে পারে, সেখানে হিংসা, হানাহানি ইত্যাদির ঘটনা অনেকটা কম হবে, কারণ সেখানকার মানুষ ছাড়া বাইরের কেউ সেখানে প্রবেশ করার বিষয়টা অনেকটা কম হয়ে যাবে। এই হাই রাইজ নিয়ে রিপোর্ট নিয়েও অনেক রকমের ঘটনা ঘটেছে। প্রথমে জেলাশাসকরা জানিয়েছিলেন যে এই রাজ্যে বড়জোর 2 কি 3টে হাই রাইজ রয়েছে যেখানে 400রও বেশি মানুষ বাস করেন। এরপর পরবর্তী সময় কমিশনের কড়া চিঠি পেয়ে শেষ পর্যন্ত ৭৮টি হাই রাইজের তালিকা তৈরি করা হয়েছে সিইও দফতরের পক্ষ থেকে। আর সেই তালিকা ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের সদর দফতরে। একই সঙ্গে গতকাল যখন এক্সটেনশন অফ এসআইআর এই নোটিফিকেশন আসে, সেই বিজ্ঞপ্তিতে আলাদা করে বুথ পুনর্বিন্যাসের কথা উল্লেখ ছিল। সেখানে এই বুথ যেখানে করা হবে সেটা 25 তারিখের কথা বলা হয়েছে, যে কোথায় কীরকম বুথ থাকছে, সেখানে এই হাইরাইজ কোথায় এই রাজ্যে থাকবে সেটা নিয়ে চূড়ান্ত তালিকা জানিয়ে দেবেন নির্বাচন কমিশন। একই সঙ্গে মঞ্জিরা, গুরুত্বপূর্ণভাবে এই মুহূর্তে আমরা জানি যে 58 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, মৃত ভোটার হিসেবে, শিফটেড ভোটার হিসেবে তাদের নাম বাদ গেছে। ফলে যে টার্গেট ছিল অর্থাৎ 94,000 বুথ এ রাজ্যে হবে সেটা অনেকটাই কমে আসতে পারে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ শ্রাবন্তী। দেবজিৎ সরকার প্রধান বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, এই যে ৭৮টা আবাসনকে চিহ্নিত করা হয়েছে এবং সেখানে সত্যি বেশ কিছু ভোটার রয়েছে, যে কথাটা প্রথম থেকেই উঠে আসছিল, এবার কমিশনই বলে দিল এই ৭৮টা আবাসনের একটা তালিকাও প্রকাশ করলো কমিশন। কিভাবে দেখছেন? না, এটা তো স্বাভাবিক। মানুষের ভোটদানের অধিকারকে সুনিশ্চিত করা এবং ভোটদানের যে প্রয়োগ তাকে সহজতর করে তোলাটাই নির্বাচন কমিশনের কাজ হওয়া উচিত। এবারে যদি হাই রাইজের লোকেরা সকাল থেকে যদি অত্যাচারিত হন, হাই রাইজের দরজার সামনে যদি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, যেটা এখন বলাই যেতে পারে তৃণমূল কংগ্রেস, গত 15 বছর ধরে পিকেটিং করেছে, যদি বিন্দুমাত্র সন্দেহ হয় যে সেই হাই রাইজের লোকেরা তাদের স্বার্থের উল্টো দিকে দাঁড়িয়ে ভোটটা দিতে পারেন, সেই জন্য তাদের বেরোতেই দেওয়া হতো না, বিভিন্ন জায়গায় আটকে রাখা হতো। তার বদলে এখন যদি হাই রাইজে ভোটটা হয় তাহলে তাদের পক্ষে চট করে ভোট দিয়ে ফেলা সম্ভব হবে। কেননা এরকমও বহু উচ্চতল আছে বা আবাসন আছে যেখানে কিনা জনসংখ্যা পুরো একটি বুথের সমান। তা সুতরাং বুথ যদি সেখানে সরে তাহলে অসুবিধার কি আছে, বা ওখানেও যদি একটা বুথ হয় তাহলেই বা অসুবিধার কি আছে। এটা হওয়াটাই বাঞ্ছনীয় ছিল। স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমার অনেক সিকিউরিটি আছে, প্রপার ব্যবস্থা হবে, একদম ডিসিপ্লিনে ভোটটা হবে আমি মনে করছি। হ্যাঁ, আর না, যেমন আমাদের তো এখানে অনেক সিকিউরিটি থাকে, আর আশা করি গভর্নমেন্ট থেকে আমাদেরও সিকিউরিটি নিশ্চয় ওরা দেবে ভোটের জন্য। আমাদের এখানে সোসাইটিতেও সিকিউরিটি আছে, তো ওটা থেকে অনেকটা আমরা বেঁচে থাকতে পারবো, কোনো অসুবিধা হবে না আমাদের। না, কোনো পার্টি আমি মনে করছি না ঝামেলা হবে সোসাইটির ভিতরে করলে। আর তাতে খুবই ভালো হেল্প হবে আমাদের, আমরা শান্তিপুষ্টভাবে ভোট দিতে পারবো। বাইরে অনেক লোক যায় না, আর এখানে হলে সবাই আমরা নিজে চেষ্টা করে সবাইকে ভোট করাতে হয়, ভোট পার্সেন্টেজ অনেক বাড়বে। और इलेक्शन कमीशन जो चाहता है कि परसेंटेज ऑफ वोट दैट विल बी वेरी हाई, मोर देन 90% इन दिस बूथ। দেখুন, ভোট ঘোষণা কিন্তু এখনো হয়নি, কিন্তু তার আগে পারদ চড়তে শুরু করে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে। সেখানে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, তারা রাতের অন্ধকারে বিজেপির পতাকা উড়িয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারী এই ভিডিওটা পোস্ট করেছেন, যে ভিডিও আপনারা দেখছেন। সেখানে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা দাবি করেন রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির পতাকা ছিঁড়ে সেই পতাকা পুড়িয়ে দেয়। আর নিশ্চিত জেনেই তৃণমূল এমনটা করেছে।
এমনটাই দাবি করেন শুভেন্দু অধিকারী। দেখি যে তার ছিঁড়া আছে, ক্যামেরা নাই, তিনটে ক্যামেরা ছিল আপনার, ক্যামেরা নাই দেখছি, তার নিচে পড়ে ও হোল্ডারগুলো সব নিচে পড়ে আছে ভেঙে, পতাকাগুলো সব নেই, সব লাগিয়েছিল, সব বিজেপি পতাকা একটা আছে, একটাও নাই। খালি বলতে ব্যানার ফ্যানার কিছু নেই এখানে, পতাকা তো নেই। কালকে রাত্রির অবধি আমি এইদিকে ছিল, হ্যাঁ লাইন ধরে ছিল, এই বিল্ডিং অবধি টানানো ছিল। এখন তো খালি দেখছি, একটাও নেই। আমরা যেটা দেখেছি, ওরা এসছে আমাদের ঝান্ডাগুলো আগে নামিয়েছে, ঝান্ডাগুলো টেনে ছিঁড়ে নিচে ফেলেছে, জ্বালিয়েছে। আমাদের পতাকাটা, আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা জ্বালিয়ে তারপর ওরা একটু ওখানটা দাঁড়িয়ে অনেক রকম কথা বলছে, ক্যামেরার দিকে আঙুল দেখিয়ে এরকম করে অনেক রকম একটা ইঙ্গিত করে তারপর ওরা ওই দুষ্কৃতীগুলো আমাদের ক্যামেরাগুলো নামিয়েছে, ক্যামেরাগুলো ভেঙে তুলে নিয়ে চলে গেছে। রাজ্য রাজনীতিতে ভবানীপুর কেন্দ্র নিঃসন্দেহে বড় ইস্যু। ভোট হতে এখনো পর্যন্ত দেরি রয়েছে, যা এখনো সরকারিভাবে ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই বিজেপির তরফ থেকে দাবি করা হলো যে ভবানীপুর বিধানসভার মধ্যে যে চক্রবেরিয়া রোডে তাদের যে বিজেপির যে কার্যালয় রয়েছে তার সামনে একেবারে সিসি ক্যামেরা দিয়ে তারা প্রমাণ করছে যে তাদের যে দলীয় পতাকা ছিল সেই দলীয় পতাকা এমনকি খোলা হয়েছে রাতের অন্ধকারে এবং তারপর অগ্নি সংযোগ করা হয়েছে। শুভেন্দু অধিকারী যখন দাবি করছেন তখন দেখা যাচ্ছে যে এই যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে বেশ কিছু তার পড়ে রয়েছে যেখানে একেবারে কালো হয়ে আছে, অগ্নি সংযোগের মতো ঘটনা ঘটতে পারে। আর এমনকি বিজেপির যে পতাকা তা নিচের দিকে পড়ে রয়েছে, কিন্তু ওপর দিকে দেখা যাচ্ছে বেশ কিছু তৃণমূলের পতাকা রয়েছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। রাত্রি ভোরে 2:30টার সময় ভবানীপুরে বিজেপির কার্যালয় সংলগ্ন এলাকাতে তৃণমূলের গুন্ডারা গিয়ে বিজেপির পতাকা খুলে আগুন দিয়ে জ্বালিয়েছে। যা সিসিটিভি ফুটেজ আমি পেয়েছি, এটার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে মমতা ব্যানার্জি যেভাবে নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরের হারার আতঙ্কেও তিনি পতাকা পুড়াতে তার স্পেশাল বাহিনীকে নামিয়ে দিয়েছেন। এবং যত পতাকা পুড়াবেন আপনার হারের ব্যবধান তত বাড়বে। তৃণমূল ভবানীপুরে আগের থেকেও বেশি মার্জিনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, কেউ আগুন লাগায়নি। নিজেদের মধ্যে এসব প্রচারে থাকার জন্য, ইস্যু তৈরির জন্য এসব নাটকবাজি। বিজেপির জন্য তো বাংলাটাই নিরাপদ নয়। এই অবান্তর কথাগুলোর মানে কি? একটা ন্যাড়া একবার বেলতলায় যায় আর বিজেপি বারবার বাংলায় আসে কেন? বিধানসভায় হারে, লোকসভায় হারে, জেলা পরিষদে হারে, আবার বড় বড় কথা বলে, ক্যালেন্ডার পলিটিক্স করে, এবছর হারে পরের বছরের কথা বলে, আবার হারে পরের বছরের কথা বলে, মানে কি? ভোটের আগে যে তাপমাত্রা বাড়ছে সেটা তো শুধুমাত্র ভবানীপুর নয়, আসানসোলেও দেখুন না বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল তিনি জনসংযোগে বেরিয়েছিলেন। ভোটের আগে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, তখনই তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, তাকে স্লোগান দেওয়া হয় জয় বাংলা। ওদিকে জয় শ্রীরাম স্লোগানও ধ্বনিও চলছিল বিজেপির পক্ষ থেকে, কিন্তু পাল্টা জয় বাংলা স্লোগান চলল। বিজেপি কর্মীদের গালিগালাজ মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিধায়কের সামনে তৃণমূল বিজেপি হাতাহাতি বেঁধে যায়। পাল্টা বিক্ষোভকারীদের দাবি, বিধায়ককে 5 বছর ধরে দেখতেই পাননি তারা, তাই তিনি এলাকায় আসতে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। টিএমসি মানেই চোর, তারা চাইছে যে অগ্নিমিত্রা পাল বাড়ি বাড়ি না যায়, আমরা বেশ গো ব্যাক বলে ভয় দেখিয়ে চিৎকার করে কিছু লাভ নেই। অগ্নিমিত্রা পাল শেষ বিন্দু অবধি বাড়ি বাড়িতে যাবে, বাংলার মানুষকে বোঝাবে যে 15 বছর যাদের উপর ভরসা রেখেছিলেন তারা ঠকিয়েছে। শুধু নিজেদের পরিবারের উন্নয়ন হয়েছে, বাংলার মানুষের উন্নয়ন হয়নি। বাংলার ছেলে মেয়েগুলো ডবল চাকরি পায়নি, পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছে। আমার আপনার পাড়াতে কি ক্লাব আছে তার নাম জানার দায় আমার নয়। আমি আসানসোল দক্ষিণের বিধায়িকা, আমার পলিসি বানানো কাজ।
কিন্তু আপনারা তো কোনোদিন কোনো কাজ করতে দেননি। নতুন নতুন ড্রেন হচ্ছে, রাস্তা হয়েছে, যে রাস্তার উপর দাঁড়িয়েছে সেটা তো আমরা সবসময় পাশে পাই বিবেক মণ্ডলকে, পঞ্চায়েত সদস্য। রাতে ভিতে গরিবের কোনো হরি খারাপ বা কিছু তার নিজের ব্যক্তিগত বা গাড়ি নিয়ে পথে সে হসপিটালে পৌঁছে দিয়ে আসে। কাকে আমরা চিনবো? আমাদের গ্রামের ছেলে বিবেক মণ্ডলকে কিন্তু চিনবো। আজ অগ্নিমিত্রা পাল এসে পথে ভুল প্রতিশ্রুতি দিচ্ছে, আজ আমি জল দেবো, রাস্তা দেবো, ড্রেন দেবো, চাকরি দেবো। ওর কি এতদিন ও কোথায় ছিল? 5 বছর। এসআইআরের আবহে নতুন একটা অভিযোগ। এই আরও নথি নিয়ে যেতে বলেন এবং নথি নিয়েই গায়েব হয়ে গেছেন নিখোঁজ ভোটার। আর এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বাদুড়িয়ার যাত্রায়। এলাকার মানুষজন বেশ ক্ষুব্ধ, তারা রীতিমতো পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন এবং একই সঙ্গে তারা বিক্ষোভও দেখাচ্ছেন। এখনো পর্যন্ত মোটর বাইক এবং জুতো উদ্ধার হয়েছে নাসির আলীর, মোবাইলের সুইচ বন্ধ। নাসিরের খোঁজ পেতে রাস্তা অবরোধ আত্মীয় এবং গ্রামবাসীদের। আমার কাকা নাসির আলী 3 দিন ধরে নিখোঁজ। এসআইয়ের নাম করে ওকে ফোন করা হয়েছিল এবং ফোন করে বলেছিল যে আপনার কাগজে নামের বানান ভুল আছে। তারপরে ওকে ডেকে তারপরে 3 দিন ধরে ওকে পাওয়া যাচ্ছে না এবং 3 দিন পরে ওর বাইক পাওয়া গেল নদীর ধারে। আজ পর্যন্ত দেখুন, 2 দিন আগে শওকত মোল্লা হুঁশিয়ারি দিয়েছিলেন, আর এবার কার্যত একই হুঁশিয়ারি দিলেন জগদীশ চন্দ্র বসুনিয়া, পোরখা পলিটিশিয়ান, সাংসদ বটে। তিনি বলছেন যে যারা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন অথচ তৃণমূলকে ভোট দিচ্ছেন না, বিজেপিকে ভোট দিচ্ছেন, তাদের টাকা ফেরত দেওয়া উচিত। পরপর 2জন পোরখা পলিটিশিয়ান এই কথা বললেন। আর এখানে তো প্রশ্ন উঠছে যে দল তাহলে কেন অনুমোদন করছে? দল কেন এদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ বা কড়া স্টেটমেন্ট এখনো পর্যন্ত দেয়নি? এই প্রশ্নও কিন্তু সকাল থেকে বিরোধীরা তুলতে শুরু করে দিয়েছে। কি বলেছেন বসুনিয়া, শুনুন। বিজেপির মহিলারা হাত পেতে মমতা ব্যানার্জির ভিক্ষা নিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার, এটা তো বলে বিজেপির ভিক্ষা। কারণ লজ্জা করে না? টাকাটা যখন ব্যাংক থেকে তোলেন এই টাকাটা ফেরত দেওয়া উচিত। বিনা পয়সায় চাল খাচ্ছে, কন্যাশ্রীর টাকা নিচ্ছেন, কৃষক বন্ধুর টাকা নিচ্ছেন, আর ভোটটা পদ্ম বলে দিচ্ছেন। বড় লেকচার মারছেন। আবাসের ঘর সেটার বেলাও আপনারা আগে দরখাস্ত করেছেন, আর লেকচারটা মারছেন। বিনা পয়সা চাল খায় আর জয় শ্রীরাম বলে চিৎকার করে, তাই না? এমন দিন আসবে বন্ধু, সেদিন আর জয় শ্রীরাম মুখ দিয়ে বের হবে না। সেদিন জয় শ্রীরাম মুখ দিয়ে বের হবে না। কড়া মঞ্চ থেকে রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন ঠান্ডা মাথায় একজন সাংসদ। যদিও প্রথম নন, শওকত মোল্লা ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক 2 দিন আগে কি বলেছিলেন শুনুন একবার, শোনাই। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসি নিয়ে এই চালতাবেড়িয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছো তোমরা। আমাদের এই অঞ্চলে সিএমআরতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। জনপ্রতিনিধি না বলে না জঞ্জাল বলা, জঞ্জাল প্রতিনিধি। এরা রাজনীতিতে কেন আসে, কেন করে এরাই জানে। প্রথমত কোন সরকারেরই টাকা কোন রাজনৈতিক দলের নেতা নেত্রীর পরিবারের টাকা নয়। স্বাভাবিকভাবে এই ধরনের মন্তব্য থেকে ওনার তো বয়স হয়ে গেছে অনেক, এখনো এই ধরনের কথা বলছেন। 2026-এ তৃণমূল কংগ্রেসের বিসর্জনের পর মানুষ যখন ওনাদের কাছে গত 15 বছরে ওনাদের করা অপরাধের হিসেব চাইতে আসবেন, তখন ওনারা কোথায় থাকবেন সেটা যেটা আগের থেকে ঠিক করে রাখবেন। জগদীশ বসুনিয়া যেটা বলেছেন, আমার মনে হয় ওনারা ভুল ব্যাখ্যা করছেন। আমাদের সরকারের ঘোষিত স্ট্যান্ড, আমাদের দলের ঘোষিত স্ট্যান্ড, আমরা যখন সরকারি স্কিম যে কোনো কিছু আছে, পরিষেবা যেগুলো আছে, সেগুলো দল মত নির্বিশেষে দিই। সুতরাং কে বিজেপিকে ভোট দেবে, কে তৃণমূলকে দেবে, সিপিআইএমকে দেবে বা কংগ্রেসকে দেবে, তার উপর দাঁড়িয়ে আমাদের সরকার ঠিক করে না কে কোন সরকারি পরিষেবা পাবে।
দেখলেন তো কিভাবে লক্ষ্মীর ভান্ডার দেওয়া না দেওয়া নিয়ে কেমন হুমকি হুঁশিয়ারি চলছে, কিন্তু জানেন তো এটাই তো তৃণমূলের এই মুহূর্তে একটা সবথেকে বড় ইউএসপি। ভোটের আগে কিন্তু সেই লক্ষ্মীর ভান্ডার হাওড়াতেই বন্ধ হয়ে গিয়েছে। জানি ইতিমধ্যে বিতর্ক দেখা দিয়েছে, অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, বিদ্বেষ করে মহিলারা অপেক্ষা করছেন। সমাজ কল্যাণ দপ্তরের লম্বা লাইন, টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা। অভিযোগ প্রায় 2 বছর আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়েছে। কিভাবে বন্ধ হলো ভাতার টাকা ভেবে পাচ্ছেন না এলাকার মহিলারা। একবার গেছিলাম, বললো সেপ্টেম্বরে, আমরা চেক করলাম বই, তাও পাইনি। তা আজকে গিয়ে বললো হ্যাঁ ঢুকে যাবে, চেক করলাম ঢোকে না টাকা। আমি সেই জন্য এখানে এসেছি। হঠাৎ কেন বন্ধ হলো, এবার ওনারা চালু কিছুতে করছে না, লক করে রেখে দিয়েছেন। আবার আমি এই অফিসে এসেছিলাম যে স্যার আমি যে কাগজপত্র জমা দিলাম আমার তাহলে বইটা চালু হলো না কেন? তখন বললেন অপেক্ষা করো। আমি যে কতদিন অপেক্ষা করব? 10 বছর হলে 10 বছর অপেক্ষা করুন, যেদিন দেবে সেদিন পাবে। এটা কোনো কথা হলো? আমি ভেতরে গেলাম, আমার কোনো কাগজপত্র দেখলো না, আমাকে তাড়িয়ে দিল, বললো যে আপনি চলে যান, আমার 2 মাস পরে টাকা ঢুকবে। আগেও এসেছি, তখনও একই কথা বলেছে, 2 মাস পরে পয়সা ঢোকে না, কিছুই হয় না। 20 সাল থেকে 23 সাল পর্যন্ত ঢুকেছে, আর এটা 25 সাল হলো, 2 বছর বন্ধ হয়ে গেছে। 2 বছর বন্ধ, ওই জন্য আমি চেক করাতে এসেছি। এখানে বহু ডিসক্রিপেন্সি দেখা যাচ্ছে। যারা টিএমসির সমর্থক দরদি বা ঝান্ডা নিয়ে ঘুরছে তারা কিছুটা পাচ্ছে, সাধারণ মা বোনেরা পাচ্ছেন না। এটা দুর্ভাগ্যের বিষয় রয়েছে। সারা দিনের পর দিন লাইন, লম্বা লাইন। গতকালও দেখেছি, আজকে আপনারাও দেখেছেন, লম্বা লাইন। মা বোনেরা লাইনে রয়েছেন। তারাই বলছে যে এসআইআর লম্বা লাইন, ওর থেকে 4 গুণ বেশি লাইন হচ্ছে লক্ষ্মী ভান্ডারের জন্য, কিন্তু মা বোনেরা পাচ্ছেন না। এটা একটা সিস্টেম আছে, একটা মানে অফিসিয়াল আর কিছু করেসপন্ডেন্স করতে হয়, কিছু লেখালেখি করতে হয়, সেগুলো করে তারপরে দেবে, নিশ্চয়ই দেবে। ভোটের আবহে আবাসে দুর্নীতির অভিযোগ, আর এই অভিযোগকে সামনে রেখে গ্রামবাসীরা তারা পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন। কোথায় ঘটনা ঘটলো? ময়ূরেশ্বরে কানাচি গ্রাম, সেখানে এই ঘটনা ঘটেছে। এবং পাকা বাড়ি থাকলেও নাকি 5,000 টাকা দিলেই আবাসের নাম তুলে দিচ্ছে তৃণমূল নেতা। অভিযোগ বঞ্চিত উপভোক্তাদের। যে বাড়ি পাওয়ার ব্যক্তি গরিব মানুষ সে পাচ্ছে না, এখানে পেয়ে যাচ্ছে যে পাকা দালান বাড়ি সে পেয়ে যাচ্ছে। আর এখানকার মধ্যে কিছু কর্মীদের যারা পার্টি লিডারগিরি কেউ কিছু করছে, সে ওখান থেকে টাকা পয়সা খেয়ে সেটা করছে। ডাইরেক্ট অফার বলছে ফোনে 10,000 20,000 টাকা দাও, তোমাকে 1,20,000 টাকা কেটে বাকি টাকা দিয়ে দেওয়া হবে। 3তলা 4তলার বাড়ি তাকে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে টাকা, সে টাকা পেয়ে যাচ্ছে। এই ধরনের অন্যায়ের জন্য আমরা প্রতিবাদটা করছি। এই ইন্দ্রাবাসের যে বাড়িগুলো আছে সেগুলো পাকা বাড়িগুলোকে দিয়েছে, মাটির বাড়িগুলোকে একজন ধরে গাজল কুমার দাস সার্ভে কাছে আসুক, পাকা বাড়ি কোনটো আর মাটির বাড়ি কোনটো ন্যায় নিচ্ছে, যেটা পাবে যে টাকা দেওয়া যায়, আর বাকি টাকা রিটার্ন হচ্ছে, রিটার্ন হোক। পাওয়ার ব্যক্তি ছাড়া একজনকে বাড়তি নিতে দেবো না টাকা, পেলে সবাই পাবে, আর পেলে সবাই পাবে। কেউ যদি টাকা না দিচ্ছে তার বাড়ি নাম আসছে না, কেটে যাবে। কত টাকা চাইছে? কত টাকা চাইছে? এরা 10-20 এর মধ্যে আছে। টাকাটা কে নিচ্ছে? টাকাটা এনারাই নিচ্ছে। এদিকে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের বঞ্চনার অভিযোগ ফের খারিজ কেন্দ্রীয় মন্ত্রী। আরও ব্যাপার থেকে জানিয়ে রাখি, বাংলাকে শুধুমাত্র গ্রামোন্নয়ন মন্ত্রকে 1,10,000 কোটি টাকা দিয়েছে, কিন্তু দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার কোনো হিসেব দেয়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনার ইউটিলাইজেশন সার্টিফিকেটও দেয়নি রাজ্য। কলকাতায় এসে অভিযোগ ভূপেন্দ্র যাদবের। पश्चिम बंगाल को अकेले ग्रामीण विकास मंत्रालय ने ही 1,10,000 करोड़ की सहायता दी है, लेकिन पश्चिम बंगाल जो है ये बैड गवर्नेंस का शिकार है। तृणमूल सरकार की विफलता की छाप पश्चिम बंगाल के बजट में दिखाई देती है। केंद्र सरकार ने जो मनरेगा का पैसा भेजा, उसमें जो काम एक्चुअल साइट पे होना था वो काम नहीं हुआ। ये रिपोर्ट्स हैं। नियमों का उल्लंघन हुआ, धन का दुरुपयोग हुआ। प्रधानमंत्री आवास योजना के जो पैसे भेजे थे उसमें सही टाइम पर जो यूटिलाइजेशन सर्टिफिकेट जमा कराने थे वो जमा नहीं कराए गए। পার্লামেন্টে লিখিত তথ্য বলছে 2022 সালের পর থেকে বাংলায় আবাস যোজনার 1 টাকাও বরাদ্দ করেনি কেন্দ্রীয় সরকার।
উনি চ্যানেলের সামনে এসে কি গরম গরম বাইট দিলেন সেটাকে সত্যি ধরবো, না পার্লামেন্টে ওনার মন্ত্রীর লিখিত প্রশ্নের জবাবটাকে গ্রাহ্য করবো? তারা বোঝাতে পারলেন না কেন? সুপ্রিম কোর্ট কেন কান মুলে দিয়ে বললো যে একটা রাজ্যের টাকা এভাবে আটকে রাখা যায় না? সুপ্রিম কোর্ট তো মিথ্যাবাদী নয়। দেখুন, যে কোনো রাজনৈতিক দলের কাছে কাউন্সিলর যারা হন না, তারা হচ্ছেন ওই ফার্স্ট লাইন ম্যানেজার। মানে আম জনতা সবার আগে কাকে দেখে? আমার পাড়ার, আমার ওয়ার্ডের কাউন্সিলরকে। কিন্তু যদি দেখেন একজন কাউন্সিলর মত্ত অবস্থায় পুরসভার দপ্তরে ঢুকে চিৎকার চেঁচামেচি করছেন, তাহলে তার এবং তার দলের ইমেজটা কি হয় বলুন তো? এমনটাই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়ার পুরসভায়। ছবিটা দেখুন, তারপরে আসুন। আপনারা দেখতে পাচ্ছেন তো, ইনি হচ্ছেন কাউন্সিলর, এই নীল শার্ট পরে। তাকে ধরে রেখেছেন বেশ কয়েকজন, এবং তিনি এমন এমন শব্দ চয়ন করেছেন, শব্দ প্রয়োগ করেছেন যে আমরা কার্যত সেখানে বিপ দিতে বাধ্য হয়েছি। আপনাদেরকে শোনাতে পারছি না, এমন এমন শব্দ, এমন এমন বাক্য গঠন করেছেন কাউন্সিলর। কিন্তু কাউন্সিলর কেন করলেন এটা কি করে থাকেন তিনি? তার কাছ থেকে কোনো যুক্তি পাওয়া গেছে? কিংবা চেয়ারম্যান বা তার দলের লোক অসীম, শুনতে পাচ্ছ না? অসীমের কাছে আমরা যাব, কিন্তু তার আগে আপনাদেরকে ছবিটা একবার দেখাই। দেখুন, একজন কাউন্সিলর নীল শার্ট পরে মত্ত অবস্থায় পুরসভা দপ্তরে ঢুকে চিৎকার চেঁচামেচি করছিলেন, এবং যে যে শব্দ প্রয়োগ করেছেন আমরা বাধ্য হয়েছি সেখানে বিপ টোন দিতে। কিন্তু কি যুক্তি দিয়েছেন তিনি, শুনুন। বিজেপির কাউন্সিলর ছিল, আমাদের দলের উপর নেতৃত্বকে ধরে ঢুকেছিল। আমি মনে করি না ও আমাদের দলের কাউন্সিলর হিসাবে জয়েন করেছে। বিজেপির কাউন্সিলর হয়েছিল ও, আমার মনে হয় ওর বিজেপির সঙ্গেই আতাত আছে। ও যেদিন আসে এখানে ভালো অবস্থায় কোনো দিন আসে, মদ্যপ অবস্থায় আসে, উল্টোপাল্টা কথা বলে, খিস্তি খাস্তা দিয়ে চলে যায়। তো আমরা উপর নেতৃত্বকে জানিয়েছি, তারা যদি ওকে ছেঁটে ফেলে আমাদের কোনো আপত্তি নেই। এই পৌরসভার বেশ কিছু দুর্নীতি আছে, যে দুর্নীতিগুলো আমি জানতে পেরে যাই, যেগুলো সাধারণ মানুষকে এতদিন বোকা বানিয়ে চলা হচ্ছিল, সেই ডকুমেন্টগুলো আমার কাছে আছে। সেই ডকুমেন্ট পেয়ে যাওয়ার জন্য আমার উপর চড়াও হয়ে কালকে আমার উপর মারধরও করেছে। তো চেয়ারম্যান সাহেবকে এটা প্রমাণ করতে হবে যে আমি বিজেপির হয়ে কাজ করছি বা এই ধরনের কার্যকলাপ নিয়ে যাচ্ছি। উনি বলুন না, আমি যে অভিযোগগুলো করছি এই অভিযোগগুলো পুরোটা মিথ্যে আছে। সব থেকে বড় বিষয়, এমন ডকুমেন্ট আছে আমার কাছে, চেয়ারম্যান সাহেব অ্যারেস্ট হতে পারেন আমি যদি কোর্টে সেটা সাবমিট করি। এখানে টেন্ডার বারবার ইঞ্জিনিয়ারের কথা বলছেন, কেস তিনি, তার নাম কি? বামমত মাইতি। যখন কোনো ই টেন্ডার হয়, একজন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীও তার প্যাড ইউজ করতে পারেন না। সেখানে চেয়ারম্যান সাহেব তার প্যাড ইউজ করেই কাজ করেছে। এই প্যাড যদি আমি কোর্টে পৌঁছে দিই, ওনাকে জেলের ঘানি কাটতে আনতে হবে। রাজ্যে এসে বাংলার অন্তর্বর্তী বাজেট নিয়ে তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের। তিনি কি বলেছেন? এটা অন্তর্বর্তী বাজেট নয়, এই বাজেট বাংলাকে সর্বনাশের দিকে ঠেলে দেবে। এর পাশাপাশি শুভেন্দু অধিকারী, তিনি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের পাশেই ছিলেন, তিনি বলছেন যে লিফলেট পেশ করেছে তৃণমূল সরকার, পুরোটাই গিমিক, অর্থনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। पश्चिम बंगाल का जो बजट है, यहाँ के सरकार का लो कैपिटल एक्सपेंडिचर ये दर्शाता है कि पश्चिम बंगाल अपने रेवेन्यू एक्सपेंडिचर को पूरा करने के लिए लगातार उधार ले रहा है, और बिना पर्याप्त आय सृजन के, इनकम का तो इनके पास कोई कंसेप्ट ही नहीं है। ये करप्ट टीएमसी की सरकार पश्चिम बंगाल के भविष्य को इतने खराब तरीके से गिरवी रख रही है। और मैं तो कहता हूँ ये इनका आखिरी बजट है, ये इनका विदाई पत्र है, ये इनका बजट नहीं, इनका फेयरवेल का लेटर है, जो पश्चिम बंगाल की दुर्दशा करके जा रही है। যেটাকে বাজেট বলবো না, ইটস এ লিফলেট পশ্চিমবঙ্গে যেটা হয়েছে। কারণ ফেব্রুয়ারি মাসের কন্ট্রিবিউশন দেখানো হয়েছে, এটা ফেব্রুয়ারির বাজেট নয়। এপ্রিল মাসে নতুন কিছু করার কথা বলা হয়েছে, এবং সবাই জানেন তখন এমসিসি থাকবে, এবং এমসিসিতে নাম্বার অফ বেনিফিশিয়ারি
আর অ্যামাউন্ট অফ বেনিফিটস কখনো বৃদ্ধি করা যায় না। সবাই জানে, জেনে শুনেই এটা একটা গিমিক করা হয়েছে। এর সঙ্গে অর্থনীতির কোনো লেশমাত্র সম্পর্ক নেই।